ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ভোট শেষের মাত্র 1 ঘন্টা আগে প্রায় সবারই ভোট বর্জন, সাজানো নাটক বলছে ছাত্রলীগ। বস্তাভর্তি সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। ভুয়া ব্যালট, অরিজিনাল ব্যালট সেখানে কোনো মিল নেই এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়ম সেটাও মিল নেই। ভোট সুষ্ঠু হয়েছে দাবি উপাচার্যের। আমাদের শিক্ষার্থীরা আনন্দ ঘন পরিবেশে যেভাবে ভোট প্রয়োগ করছে সেটা আমাদের জন্য নতুনভাবে অনুপ্রেরণা দেয়। মহসিন, জহুরুল ও জিয়া হলে পূর্ণ প্যানেলে ছাত্রলীগ জয়ী, ফজিলাতুন্নেসায় ভিপি পদে স্বতন্ত্রের জয়। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত, সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। হাসিনা মোদির ভিডিও কনফারেন্স, 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি, সঞ্চালন চার্জ সমন্বয় করার প্রস্তাব, আবারও দাম বাড়ানো অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। নৌকাডুবিতে 6 জন মৃত্যুর পর এবার রাজধানীর সদরঘাট থেকে সরানো হচ্ছে 3টি খেয়াঘাট। পারাপার হওয়া যাবে নির্দিষ্ট একটি ঘাটে। হালদা নদী ঘিরে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরে পানি সমস্যা সমাধানের পরিকল্পনা ওয়াসার, গতিপ্রবাহ সচল রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এবং বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু চুরি, 10 লাখ টাকা মুক্তিপণ দাবি, পুলিশের অভিযান চলছে। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এরই মধ্যে 4টি হলের ফল ঘোষণা করা হয়েছে। অপটিক্যাল মার্ক রিকগনিশন ও এমআর মেশিনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই ভোট গণনা চলছে। সবশেষ তথ্য অনুযায়ী মহসিন, জিয়া ও জহুরুল হক হলে ভিপি, জিএস, এজিএস সহ 13টি পদেই ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এছাড়া ফজিলাতুন্নেসা মুজিব হলে ভিপি সহ স্বতন্ত্র 3 প্রার্থী জয়ী এবং বাকি সব পদে ছাত্রলীগ জয়ী হয়েছেন। এদিকে বাকি হলগুলোর ভোট গণনাও প্রায় শেষের দিকে। এই মুহূর্তে সূর্য সেন হলে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রুমেল। আচ্ছা, এই মুহূর্তে সূর্য সেন হলে আছি। সূর্য সেন হলের ভোট গণনা প্রায় শেষের দিকে। আমরা যেটি জেনেছি, হল সংসদের যে ভোট সেগুলো গণনা করা শেষ হয়ে গেছে। এখন এই মুহূর্তে ডাকসু ভোট গণনা চলছে। তো এই কেন্দ্রের যিনি রিটার্নিং কর্মকর্তা এবং সূর্য সেন হলের প্রফেসর মাকসুদ কামাল, তিনি যেটি জানিয়েছেন যে 2টি ফলাফল, অর্থাৎ ডাকসু এবং হল দুটি একসঙ্গেই তারা ঘোষণা করবেন। তো হল যেহেতু গণনা করা শেষ হয়ে গেছে, ডাকসুর ভোটগুলো গণনা করতে খুব বেশি সময় লাগবে না। আশা করছি অল্প সময়ের মধ্যেই এখানের ফলাফলটি আসবে। আর এছাড়া এখন পর্যন্ত 18টি হলের মধ্যে যে কটি হলে ফলাফল ঘোষণা করা হয়েছে হল সংসদের, সেগুলো যদি আপনাকে জানাতে চাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ছাত্রলীগ পুরো প্যানেলে বিজয়ী হয়েছে। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগ পুরো প্যানেলে জয়ী হয়েছে। এগুলো বলছে আমি হল সংসদের কথা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে ভিপি সহ 3 জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। বাকি সবাই হচ্ছে আপনার ছাত্রলীগের প্রার্থী। এছাড়া হাজী মোহাম্মদ মহসিন হলে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। তো এই কটি হলের ফলাফল পর্যন্ত আমরা পেয়েছি, বাকিগুলো গণনা চলছে। আস্তে আস্তে হয়তো সেই ফলাফলগুলো আমরা কাছাকাছি সময়ের মধ্যে পেয়ে যাব। এখানে ফলাফল ঘোষণার জন্য যে দেরিটি, সেটির কারণ আপনাকে যদি জানাই, সেটা হচ্ছে যে 18টি হলে ভোট গ্রহণ হয়েছে, কিন্তু ভোট গণনার জন্য 12টি মেশিন রয়েছে। তো পর্যায়ক্রমে একটি হলের গণনা শেষ হলে সেই মেশিনটি আরেকটি হলে পাঠানো হচ্ছে, সেই কারণে দেরি হচ্ছে। যেমন সূর্য সেন হলের কথা যদি আপনাকে আমি বলি, হাজী মোহাম্মদ মহসিন হলে যে মেশিনটিতে গণনা করা হয়েছে সেখানকার গণনা শেষে এই মেশিনটি সূর্য সেনে এসেছে। সূর্য সেন এখন গণনার কাজ চলছে। আর এছাড়া আপনি জানেন যে 5টি প্যানেল তারা নির্বাচন বর্জন করেছে এবং সবশেষ এই 5টি প্যানেলের প্রতিনিধিরা এই বিকালের দিকে এই যে চিফ রিটার্নিং অফিসার এই নির্বাচনের যিনি প্রফেসর মাহফুজুর রহমান, তার কাছে যে লিখিত অভিযোগ দিয়ে এসেছে, তারা সেই অভিযোগে বলেছে যে অভিযোগগুলো তারা দিয়েছে সেগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত যেন ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়, অর্থাৎ হল সংসদ এবং ডাকসুর। তো তাদের যে অভিযোগগুলো সেগুলো যদি আপনাকে বলতে চাই, প্রথম তাদের সবচেয়ে বড় যে অভিযোগ সেটি হচ্ছে যে তারা কুয়েত মৈত্রী হল
তারপরে হচ্ছে আপনার বেগম রোকেয়া হল এবং কবি সুফিয়া কামাল হল, এই হলগুলোতে ভোটের অনিয়ম হয়েছে, সে বিষয়গুলো তারা সুনির্দিষ্টভাবে বলেছেন। এছাড়া তারা বলেছেন যে বিভিন্ন হলে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি, তারা ভোট দিতে পারেননি, ভোট দিতে বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগ করেছেন। এছাড়া লিটন নন্দী, যিনি আপনার বাম জোটের ভিপি প্রার্থী ছিলেন, তিনি যেটি বলেছেন তিনি নিজেও ভোট দিতে পারেননি, তাকে ভোট দিতে দেওয়া হয়নি, এই অভিযোগগুলো করেছে। কিন্তু ছাত্রলীগ ব্রিফিং করেছিল, ছাত্রলীগ যেটি বলেছে যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো সঠিক নয়, ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়েছে সেটি ছাত্রলীগ বলেছে। এবং যে আপনার কুয়েত মৈত্রী হলে যে ব্যালট পেপার উদ্ধারের ঘটনা, সেই ক্ষেত্রে ছাত্রলীগ বলেছে যে এগুলো ভুয়া ব্যালট পেপার, এগুলোর সঙ্গে মূল ব্যালট পেপারের কোনো মিল নেই। তো মাস্টারদা সূর্য সেন হল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। আফসার। সূর্য সেন হল থেকে রিপোর্টার খান মোহাম্মদ রুমেল যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনে ভোট গণনার সবশেষ খবরাখবর। ভোট গ্রহণ শেষ হওয়ার মাত্র 1 ঘন্টা আগে ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রলীগ ছাড়া বাকি ছাত্র সংগঠনগুলো। উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ সহ পুনর্নির্বাচনের দাবিও করেন তারা। তবে ছাত্রলীগ বলছে এগুলো সবই সাজানো নাটক, এমনকি কুয়েত মৈত্রী হল থেকে পাওয়া সিল দেয়া ব্যালট পেপার সম্পূর্ণ ভুয়া বলেও দাবি তাদের। এদিকে সকাল 8টা থেকেই হলগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন সাধারণ ছাত্রছাত্রীরা। 28 বছরের অচলাবস্থার অবসানের দিন সোমবার, তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আজকের সকালটি ছিল অন্যরকম। ভোট দিতে ভোর থেকেই লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন তারা। বেশিরভাগ হলেই উৎসাহ নিয়ে চলেছে ডাকসু নির্বাচন। কথা ছিল ভোট চলবে দুপুর 2টো পর্যন্ত, কিন্তু ভোটারের সংখ্যা বেশি হওয়ায় অনেক হলে দুপুর 2টোর পরে চলে ভোট গ্রহণ। প্রায় 3 দশক পর ডাকসুর সাক্ষী হলো শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ভোটটি অনুষ্ঠিত করতে পেরেছে বলে আমি খুবই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো ঐতিহাসিক সাক্ষী কিন্তু শুধু আনন্দেরই না, গর্বের বটে। 38টা ভোট একসাথে দেওয়া, এই বিষয়টা অনেক ভালো লাগছে। সকালে দেখেন উপস্থিতি প্রচুর। প্রথম বর্ষ আমরা এসেই ডাকসু নির্বাচন পেয়েছি, অবশ্যই অনুভূতি অনেক ভালো। তবে পরিস্থিতি উল্টে যায় দুপুরের দিকে। দুপুর 1:15টায় হঠাৎই মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ ছাড়া বাকি সব প্যানেল নির্বাচন বর্জন করে। ভোট ডাকাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে, আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি। এই প্রশাসন যে নির্বাচন তারা করতে যাচ্ছিল, এই নির্বাচন আমরা কিছুতেই মানি না। কুয়েত মৈত্রী হলে বস্তাভর্তি সিল মারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। এসএম হলে লিফলেটিং করতে শুধুমাত্র ছাত্রলীগের লিফলেটিং বাদে অন্য কারো লিফলেটিং করতে দেওয়া হয়নি। এরপর পরেই নির্বাচন বর্জনকারীরা অবস্থান নেয় উপাচার্যের বাসভবনের সামনে। নির্বাচনে নানা অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিকেল 4:15টার দিকে ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে মধুর ক্যান্টিনে। তাদের দাবি, ভোট নিয়ে নানা সংগঠন নাটক করছে। নতুন করে ভোটের কথা বলছেন, এটি হাস্যকর। তবুও আমি বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি বিবেচনা করে সেই বিষয়টি তারা চিন্তা করতে পারে। আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছি ওটা ভুয়া ব্যালট, যেটা সাদা কালো অফসেটে, এটা ভুয়া ব্যালট। অরিজিনাল ব্যালট সেটা কোনো মিল নেই এবং যে ক্রস দেওয়া হয় যে নিয়মে সেটাও মিল নেই। উপাচার্যের দাবি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমি অনেকগুলো ভোট কেন্দ্র পরিদর্শন করেছি, সব জায়গায় দেখেছি একেবারে সারিবদ্ধভাবে আমাদের শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অত্যন্ত একটি আনন্দ ঘন পরিবেশে যেভাবে ভোট প্রয়োগ করছে সেটা আমাদের জন্য নতুনভাবে অনুপ্রেরণা দেয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের কুয়েত মৈত্রী হলে ঘটেছিল, যেই মুহূর্তে আমি এটি জেনেছি তাৎক্ষণিকভাবেই কিন্তু শক্ত অবস্থান নিয়েছি। নির্বাচনে মোট ভোটার ছিলেন প্রায় 44,000। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডাকসু নির্বাচনে বেগম রোকেয়া, কুয়েত মৈত্রী ও সুফিয়া কামাল হলে অনিয়মের অভিযোগে ছাত্রীরা বিক্ষোভ করেছে। সিল দেয়া ব্যালট পাওয়ায় কুয়েত মৈত্রী হলের প্রভোস্টকে বরখাস্ত করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে নির্ধারিত সময়ে 3 ঘন্টা পর মৈত্রী হলে ভোট শুরু হয়। এদিকে অনিয়মের অভিযোগে ভোট শুরুর কয়েক ঘন্টা পর রোকেয়া হলের ভোট গ্রহণ বন্ধ হলেও দুপুর 3টা থেকে আবারও শুরু হয়। কুয়েত মৈত্রী হলে সকাল 8টা থেকে ভোট শুরুর কথা থাকলেও ছাত্রীদের বাধার মুখে নির্দিষ্ট সময়ে ভোট গ্রহণ শুরু করতে পারেনি নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্যান্য হলের মতো খালি ব্যালট বাক্স তাদের দেখানো হয়নি। পরে বস্তা ভর্তি সিল মারা ব্যালট পেপার উদ্ধার করে শিক্ষার্থীরা। এরপরেই বিক্ষোভ শুরু করেন তারা।
সেখানে গিয়ে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয়। ভোট চুরি আমরা করতে দেয়নি। এখন ব্যালট বক্স চেক করে দেখা যাচ্ছে সবগুলো ছাত্রলীগের সিল দেওয়া। এখানে আগে থেকেই ছাত্রলীগের যে ভিপিজিএস প্রার্থী ছিল তাদের হচ্ছে সিল মারা ছিল। এ সময় ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও রিটার্নিং কর্মকর্তারা। পরে তারা জানান অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অনিয়ম হয়েছে, সেটা তদন্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা গ্রহণযোগ্য নয়। প্রশাসন হলের প্রভোস্টকে প্রত্যাহার করে নতুন প্রভোস্ট হিসেবে মাহবুবা নাসরিনকে নিয়োগ দেন। পরে সকাল 11:10 এই কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়। তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে যেন কোনো কার্যক্রমে আমাদের স্বাভাবিকভাবে চলে। সবাই উৎসব মুখর পরিবেশেই দিচ্ছে, সবাই ভেতরে অবজারভার হিসেবেও আছে সব দল থেকে। বেগম রোকেয়া হলেও নানা অনিয়মের অভিযোগ করেন শিক্ষার্থীরা। তবে তা অস্বীকার করে ছাত্রলীগ নেতারা দাবি করেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এই ষড়যন্ত্র। যেভাবে কোটা আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে, যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল, সেম ঘটনা এখানে ঘটেছে। এখানে বলছে চুরি হয়েছে, কারচুপি হয়েছে। এটা হল সংসদে ছিল, দরজা ভেঙে বের করেছে। এছাড়া কবি সুফিয়া কামাল হলেও হল সংসদের বিক্ষোভের মুখে প্রায় 30 মিনিট ভোট গ্রহণ বন্ধ রাখে প্রশাসন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। 12 মের মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ব্যবহার করবে, জানালেন তথ্যমন্ত্রী। 1 এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ। ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এখন বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশের মাটিতে প্রশ্রয় দেওয়া হবে না। দুপুরে গণভবন থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন লক্ষ্য অর্জনে সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। অনুষ্ঠানে ভারত থেকে 1061টি বাস ট্রাক আমদানি সহ 4টি প্রকল্প উদ্বোধন করা হয়। সবশেষ জাতীয় নির্বাচনের আগে গেল সেপ্টেম্বরে 2 দফায় শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর প্রথমবারের মতো সোমবার দুপুরে আবারও ভিডিও কনফারেন্সেই মুখোমুখি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গণভবন থেকে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নরেন্দ্র মোদী যৌথভাবে উদ্বোধন করেন 4টি প্রকল্প। এর মাধ্যমে বিআরটিসির জন্য 600 বাস ও 500 ট্রাক দেওয়ার পাশাপাশি উদ্বোধন করা হয় 5 জেলার 36টি কমিউনিটি ক্লিনিক, পিরোজপুরের ভান্ডারিয়ায় পানি শোধনাগার এবং জাতীয় জ্ঞান নেটওয়ার্কের সম্প্রসারণ কার্যক্রম। ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী বলেন, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সহযোগী হয়ে পাশে থাকবে ভারত। प्रधानमंत्री शेख हसीना जी ने 2041 तक डेवलप कंट्री बनाने के उनके विजन को साकार करने में सहयोग करना हमारे लिए गर्व का विषय है। पिछले 5 वर्षों में भारत बांग्लादेश संबंधों के सोनाली अध्याय के लिए काम करने को मैं अपना बहुत बड़ा सौभाग्य मानता हूं। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান সহযোগিতামূলক বিভিন্ন প্রকল্পের জন্য। বাংলাদেশ সব ধরনের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে এবং সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই বাংলাদেশের মাটিতে আশ্রয় প্রদান করা হবে না। আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্ববাসীর সম্মুখে সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের দৃষ্টান্ত রূপে পরিগণিত হচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। পরে বিআরটিসি ডিপো সহ বিভিন্ন জেলায় উপকারভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন শেখ হাসিনা। বাসে যে যাত্রীরা চলবে বাস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর বাস থেকে ময়লা রাস্তার জন্য ছুঁড়ে না ফেলা হয়। প্রত্যেক বাসে ময়লা রাখার জন্য জায়গা দিতে হবে। এই ব্যাপারটা বিআরটিসি সবসময় নজরে রাখবে বলে আমি আশা করি। সোমবারের কনফারেন্সে ভারতের সহায়তার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের কর্মকাণ্ডে সক্ষমতা বাড়বে দেশের। ভারত আমাদের একটা পরীক্ষিত বন্ধু দেশ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের দাম বাড়াতে মাত্র 9 মাসের ব্যবধানে আবারও শুরু হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি। প্রথম দিনে গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা দিয়েছে পেট্রোবাংলা। এছাড়া গ্যাসের সঞ্চালন চার্জ 33% বাড়ানোর আবেদন করেছে জিটিসিএল।
তবে একই অর্থ বছরে দ্বিতীয়বার গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়াকে বেআইনি বলছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন অংশীজনরা। আবারও শুরু হলো গ্যাসের দাম বাড়ানোর আনুষ্ঠানিকতা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানির প্রথম দিনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবনা তুলে ধরে রাষ্ট্রায়ত্ত তেল গ্যাস প্রতিষ্ঠান পেট্রোবাংলা। অধিক পরিমাণে এলএনজি আমদানির যেমন বিকল্প নেই, তেমনি এই এলএনজি আমদানির ব্যয় নির্বাহের জন্য এই মিশ্রিত গ্যাসের ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয়ের বিকল্প নেই। শুনানিতে গ্যাসের সঞ্চালন চার্জ প্রতি ঘনমিটারের জন্য ৪২ পয়সা থেকে বাড়িয়ে ৫৬ পয়সা করার আবেদন জানায় জিটিসিএল। তবে এর যৌক্তিকতা পায়নি বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। জিটিসিএল এর বিদ্যমান চার্জ অপরিবর্তিত রাখা যেতে পারে। গণশুনানিতে গ্যাসের দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করেন বিশেষজ্ঞ ও অংশীজনরা। আইনে বলা আছে, একেবারে স্পেসিফিক্যালি বলা আছে যে কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থ বছরে একবারের বেশি পরিবর্তন করা যাবে না। আপনার আবেদনের মধ্যে বলতে হবে যে কোন প্যারায় আছে যে আপনি এই ৩ মাসের মধ্যে আপনার আসার দরকার হলো। দাম নিয়ন্ত্রণে নিজস্ব উৎস থেকে গ্যাস অনুসন্ধান, জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অপচয় রোধের দাবি জানানো হয় গণশুনানিতে। এটা যুক্তির যে বড় যুক্তি ছিল আমাদের লোকাল গ্যাস যেটা আছে আমরা তুলি না, আরো প্রজেকশন দেবো দিয়ে জনগণের পকেট পেটার জায়গায় যাব। বোধ হয় বাংলাদেশ সে জায়গায় নেই। এই মার্চ মাস মুক্তিযুদ্ধের বাংলাদেশকে এই লুটপাটের ধারা যেতে দেওয়া হবে। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরুদ্ধে বিইআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গত সপ্তাহে সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের ৬ জন নিহতের পর বুড়িগঙ্গায় চলা যাত্রীবাহী নৌকা নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। পোস্তগোলা সেতু থেকে বাবুবাজার সেতু পর্যন্ত নৌকা চলাচলের জন্য এখন থেকে একটি ঘাট নির্দিষ্ট করে দিয়েছে সংস্থাটি। আজ এ লক্ষ্যে কাজ শুরু করে বিআইডব্লিউটিএ। এতদিন ধরে সদরঘাট থেকে নৌকায় যাত্রী পারাপারের জন্য লালকুঠি, ওয়াইজঘাট ও শ্মশানঘাট ব্যবহার করে আসছিল মাঝিরা, যেখানে একই জায়গা থেকে বরিশালগামী সকল লঞ্চও যাতায়াত করে থাকে। তাই দুর্ঘটনা কমাতে এই 3টি ঘাট বন্ধ করে সদরঘাটের পশ্চিম পাশে একটি নির্দিষ্ট স্থান বিনা সিকরি স্নান ঘাটে নেয়ার কাজ শুরু হয়েছে। সন্ধ্যার সময় আরও থাকছে। নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন শুরু বাংলাদেশ দলের। 14ই মার্চ ভুটানকে হারিয়ে শুভ সূচনার আশা। হালদা নদীর ওপর ভরসা করে 2020 সালের মধ্যে চট্টগ্রাম মহানগরীর পানি সমস্যার সমাধান করতে চায় ওয়াসা। এ সময়ের মধ্যে 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 4টি পানি শোধনাগার থেকে সরবরাহ করা হবে 46 কোটি লিটার পানি। নদী বিশেষজ্ঞরা বলছেন, পানি সরবরাহের মূলে থাকা হালদা নদীর গতিপ্রবাহ সচল রাখতে আগে ব্যবস্থা নেওয়া দরকার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম ওয়াসার সর্বশেষ তথ্য অনুযায়ী 60 বর্গ মাইলের এই নগরীতে বর্তমানে পানির চাহিদা 35 কোটি লিটার। 2020 সালের মধ্যে তা বেড়ে দাঁড়াবে 40 থেকে 42 কোটি লিটার। কিন্তু বর্তমানে ওয়াসা মোহরা প্রকল্প থেকে 9 কোটি লিটার, শেখ হাসিনা পানি শোধনাগার 1 থেকে 14 কোটি লিটার এবং গভীর নলকূপ থেকে আরও 4 কোটি লিটার পানি সরবরাহ করছে। তবে আগামী বছরের মধ্যে পানি সরবরাহে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে শুরু হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার 2 এবং শেখ রাসেল পানি শোধনাগারের কাজ। শেখ হাসিনা পানি শোধনাগার 2 আমাদের কাজ চলছে, 20 সালে শেষ হবে। সেখান থেকে 14 কোটি লিটার পানি সরবরাহ করার পরে আমাদের পানি উদ্বৃত্ত থাকবে। সমস্ত শহরে পানি সবাই পাবে 24 ঘন্টা। শুধু পানি তোলা না, পানির সোর্সও নিশ্চিত করতে হবে। যেখান থেকে হালদা নদীর পানি উত্তোলন করছে মধুরাঘাট মহারায়, সেখানে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন সমস্ত বর্জ্য এবং সমস্ত ময়লা আবর্জনা গিয়ে পড়ছে। এবং এই নিরাপদ পানির নিশ্চয়তা ওয়াসাকে করতে হবে, নিশ্চয়তা দিতে হবে। গত কয়েক বছরে পানি সরবরাহ তুলনামূলক বাড়লেও নিশ্চিত হচ্ছে না বিশুদ্ধ পানি। এই অবস্থায় পুরাতন লাইন পুরোপুরি বদলে ফেলার একটি প্রকল্প হাতে নিয়েছে ওয়াসা। পাইপ ফেটে ফেটে লিক হয়ে যাচ্ছে, আমরা প্রেশার তুলতে পারতেছি না। সেই সমস্ত 650 কিলোমিটার পাইপ সব শেষ করে 22 সালের মধ্যে চট্টগ্রাম একটা উন্নত ওয়াটার সাপ্লাই পরিণত হবে। ওয়াসা বর্তমানে 54টি গভীর নলকূপ চালু রেখেছে। হালদা নদী কেন্দ্রিক প্রকল্প 4টি পুরোদমে চালু হলে গভীর নলকূপগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। হালদা নদী থেকে সংগৃহীত পানি এখানে 6টি ধাপে পরিষ্কার করা হয়। এরপর আরও 2 ধাপে কেমিক্যাল মিশিয়ে পানি পরিষ্কারের পর চূড়ান্ত পরীক্ষা শেষে পাঠানো হচ্ছে গ্রাহকদের কাছে। আর এই শোধনাগারে প্রতিদিন অন্তত 9 কোটি লিটার পানি পরিশোধন করা হচ্ছে।
চট্টগ্রামের মদুনাঘাট পানি শোধনাগার থেকে কমল দে, সময় সংবাদ। 12 মের মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রথম 3 মাস ফ্রি সম্প্রচারের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নেতাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের কথা বলেন। আগামী 12 মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। 3 মাস ফ্রি সার্ভিস প্রোভাইড করবে। তার আগে তারা ফাইবার অপটিক্সের মাধ্যমে এগুলো প্রতিবাদের গ্রাউন্ড স্টেশনে নিয়ে যাবে, সেখান থেকে আপলিঙ্ক করবে এবং আবার ডাউনলিঙ্ক করবে। বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। 1 এপ্রিলের পর থেকে সরকারের এই নির্দেশনা পালন না করে তাহলে আমরা এনফোর্সমেন্টে যাব। বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা 2.5 মাসের এক শিশুকে চুরি করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা পরে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পুলিশ জানায়, গতরাতে মোরেলগঞ্জ উপজেলার বিশারিঘাটা গ্রামে 2.5 মাসের সন্তান আবদুল্লাহকে নিয়ে ঘুমিয়ে পড়েন সোহাগ হাওলাদার ও তার স্ত্রী রেশমা আক্তার। রাতের কোনো এক সময়ে জানালার গ্রিল খুলে ঘরে প্রবেশ করে শিশু আবদুল্লাহকে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাত 4:30টার দিকে ঘুম ভেঙে গেলে সন্তানকে পাশে না দেখে চিৎকার করে ওঠেন বাবা মা। আজ সকালে অপহরণকারী মোবাইল ফোনে 10 লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানান স্বজনরা। শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নারী ফুটবলের খবর। 14 মার্চ ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে বাংলাদেশ দল। তার আগে আজ নেপালে প্রথমবারের মতো অনুশীলন করেছে ছোট শিশুরা। নারীদের ফুটবলে একের পর এক সাফল্য পেয়েছে বাংলাদেশের বয়স ভিত্তিক দলগুলো। সিনিয়র সাফে এখন পর্যন্ত শিরোপা জেতা হয়নি বাংলার মেয়েদের। ভারতের শিলিগুড়িতে 2016 সালে রানার্স আপ হয়েছিল তারা। তবে এবার নেপালে শিরোপার সে আক্ষেপ ঘোচাতে চায় ছোট শিশুরা। কদিন আগেই মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে মারিয়ারা। আসলে অংশ নেওয়ার আগে টানা অনুশীলনের মধ্যে থাকায় নিজেদের ভুল শুধরে নেওয়ারও সুযোগ রয়েছে মৌসুমীদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে প্রায় সবারই ভোট বর্জন, সাজানো নাটক বলছে ছাত্রলীগ। ঘোষিত 6 হলের ফলাফলে 5টিতেই শীর্ষ পদে ছাত্রলীগ জয়ী, ফজিলাতুন্নেসার স্বতন্ত্র। উন্নয়ন সহযোগী হয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। সন্ত্রাসী সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা, হাসিনা মোদি ভিডিও কনফারেন্স। 4টি প্রকল্পের যৌথ উদ্বোধন। গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ানো নিয়ে গণশুনানি, সঞ্চালন চার্জ সমন্বয় করার প্রস্তাব। আবারও দাম বাড়ানো অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। নৌকাডুবিতে 6 জন মৃত্যুর পর এবার রাজধানীর সদরঘাট থেকে সরানো হচ্ছে 3টি খেয়া ঘাট। পারাপার হওয়া যাবে নির্দিষ্ট একটি ঘাটে। এবং বাগেরহাটে বাসায় ঢুকে মায়ের কোলে ঘুমিয়ে থাকা শিশু চুরি, 10 লাখ টাকা মুক্তিপণ দাবি। পুলিশের অভিযান চলছে। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।